নমস্কার। এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 9ই আগস্ট আরজিকর হাসপাতালের সেই তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পরে বাংলার নাগরিক সমাজ রাস্তায় নেমে পড়েছিল। স্বতঃস্ফূর্ত এই অরাজনৈতিক আন্দোলনকে শাসক দল প্রথমে ভেবেছিল যে কিছুদিনের মধ্যেই হয়তো এটা স্থিমিত হয়ে যাবে, কিন্তু বাস্তবে তো সেটা হলো না। বাস্তবে দেখা গেল যে এই আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে শহরের গণ্ডি পেরিয়ে একদম গ্রামগঞ্জে। এবং সেই আন্দোলনের ধার এবং ভার কিন্তু দুটোই বাড়ছে। এর প্রেক্ষিতে শাসক দলের মধ্যে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। প্রথমে আমরা দেখেছি ডক্টর শান্তনু সেন, তারপরে সুখেন্দু শেখর রায়, তারা কিন্তু সোচ্চার হয়েছিলেন শাসক দলের যারা শীর্ষদের নেতৃত্বের উপরেই। এরপরে যেটা ঘটেছে একদম সম্প্রতি কয়েক ঘন্টা আগে, সেটা শুধু রাজ্য রাজনীতিতে নয়, একেবারে রাজ্য ছাড়িয়ে কেন্দ্রীয় স্তরের রাজনীতিতেও প্রায় ছোটোখাটো একটা ভূমিকম্প বলা চলে। কয়েক ঘন্টা আগে জহর সরকার, আপনারা জানেন অনেকেই জহর সরকারের পরিচয়, তিনি রাজ্যসভার তৃণমূলের সাংসদ এবং প্রাক্তন আমলা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুপাতার একটি চিঠি পাঠিয়ে তিনি পদত্যাগ করেছেন রাজ্যসভা থেকে বলে জানিয়েছেন, তিনি পদত্যাগ করতে চান বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে তিনি একটি ছোট্ট সাক্ষাৎকারে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেছেন, আমি আর দলে থাকতে পারছি না। তা জহর সরকারের যেহেতু একটা রাজনৈতিক বড় পরিচয় আছে, তৃণমূলের সর্বভারতীয় ক্ষেত্রে তিনি মুখ প্রায়, এবং বিজেপি বিরোধিতার ক্ষেত্রে রাজ্যসভায় তিনি এতটাই সরব যে তার বক্তৃতা আপনারা সবাই অনেকেই তার বক্তৃতা কিন্তু শোনেন। তো সেই রকম এহেন জহর সরকারের এই পদত্যাগ দলের মধ্যে, রাজ্য রাজনীতিতে এবং কেন্দ্রীয় রাজনীতিতে কি প্রভাব ফেলবে, এইটা নিয়ে আমরা আজকে একটি আলোচনা করব। এবং এই জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানের অতিথি গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। তো এই ঘটনাটা তৃণমূলের পক্ষে কতটা অস্বস্তিকর, তৃণমূলের পক্ষে কতটা বড় ধাক্কা, এবং রাজনৈতিকভাবে কেন্দ্রীয় স্তরেও এর কি প্রভাব, এই সমস্তটা যদি আপনি আজকে আমাদের দর্শকদের কাছে বিশ্লেষণ করেন। জহর সরকার যে একটা দুপাতার প্রায় চিঠি পাঠিয়ে মেল করেছেন, সেই মেলটি করে তিনি যা যা কথা লিখেছেন তার প্রথম হচ্ছে যে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে যে তাকে 3 বছর ধরে রাজ্যসভার সাংসদ হয়ে বিভিন্ন কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। তারপরেই তিনি বলেছেন তিনি বহুদিন ধরে দেখছেন এই রাজ্য সরকারের অন্দরে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বাসা বাঁধছে। এটা তিনি 2022 সালের কথা একটা লিখেছেন। ওই সময় যে শিক্ষামন্ত্রী, তদানীন্তন শিক্ষামন্ত্রী বা যাই হোক, সেখানে শিক্ষা ক্ষেত্রে যা চলছিল সবাই জানে, পার্থ চট্টোপাধ্যায়, এবং কি কি চলছিল তিনি তাই নিয়ে অত্যন্ত বিরক্ত, ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ ছিলেন। তাই নিয়ে তিনি লিখেছিলেন এবং প্রকাশ্যে জানিয়েছিলেন। সেই জানানোর পরে তাকে দল থেকে কিন্তু কোনো তার বলা বা বক্তব্যকে সমর্থন জানানো হয়নি, বরং তাকে বলা হয়েছিল যে এটা বন্ধ করা হোক, এবং কার্যত হেনস্থা করা হয়েছিল। এই যে হেনস্থা করার একটা প্রথা তৃণমূল সরকারের মধ্যে আছে, তৃণমূলের মধ্যে আছে, এইটাও মধ্যে কিন্তু একটা, যাকে আমরা বলি একটা কোথাও একটা ওই অটোক্রেসিও বলবো না, একটা ফাসিস্ট একটা মতন, শক্তির মতন, যে আমি তোমাকে কথা বলতে দেব না, একটা শক্তি কাজ করতে পারে। ফাসিস্ট হয়তো বলবো না, আমি বিজেপির মতো বলবো না যে একেবারে তারা এবার সমস্ত কিছু বন্ধ করতে চাইছে, তাই বলবো না, কিন্তু একটা শক্তি সে ভেতরে কিন্তু এই কাজটা করে থাকে, আমরা দেখেছি সে কাজটা করে থাকে। এবং সেটা জহর সরকার যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছিলেন। কেন বুঝতে পারছিলেন? কারণ তিনি নিজে সরকারি আমলা ছিলেন, দীর্ঘদিন আইএএস অফিসার, রাজ্য এবং কেন্দ্রে দুটো সরকারের আন্ডারে তিনি কাজ করেছেন, 2 জায়গাতেই, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তিনি থেকেছেন। তিনি সারা জীবনে অত্যন্ত সততার সঙ্গে কাজ করেছেন
এখনো যেখানে থাকেন সেটা অত্যন্ত সাধারণ একটি ফ্ল্যাট। উনি উল্লেখ তিনি করেছেন এইরকম, চিঠিতে। হ্যাঁ, এই সন্দীপ ঘোষের মতন বা অনুব্রতর মতন বিরাট বিরাট প্রাসাদ তৈরি করতে তিনি পারেননি, কারণ পারা সম্ভব নয়। আমি জানি পারা সম্ভব নয়। একটু যারা এই একটু সরকারি, ইন্টারাপ্ট করছি গৌতম দা, তিনি যে চিঠি হ্যাঁ ওটা বলেছেন, যে আমি দর্শকদের জানিয়ে দিই হ্যাঁ, যে তিনি হুম বলেছেন যে আমি গড়িয়াহাটের একটা ছোট্ট বস্তি আর কি, ছোট ফ্ল্যাটে থাকি, যেটা একটা বস্তি সংলগ্ন হুম ফ্ল্যাট, এবং হুম অত্যন্ত আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাসে ট্রামে করে হুম যাতায়াত করে পড়াশুনো করেছি, এবং হুম 9 বছরের পুরনো একটা গাড়ি এখনো ব্যবহার করি। আমি একমাত্র হুম আমলা বোধহয় যে নিউ টাউন বা সল্টলেকে জমি নিইনি। হ্যাঁ, সল্টলেকের কথা বলেছেন। এবং আমরা জহর বাবুকে যেরকম ভাবে দেখেছি, আমরা জহর হুম দাই বলতাম তাকে, যে তিনি হুম যখন রাজ্যের বিভিন্ন দপ্তরে, তিনি তার অনমনীয় মনোভাবের জন্য তিনি কিন্তু অনেক বাম সরকারের তখন হুম আমলে তিনি অনেক কিন্তু অনেক নীতির বিরুদ্ধাচরণ করেছেন, হুম, এবং তাদের অসন্তোষেরও কারণ হয়েছেন অনেক অনেক সময়। অনেক ক্ষেত্রে অসন্তোষের কারণ হয়েছেন, এবং যা যা হয়ে থাকে সেটাও হয়েছে। তবে তাকে মানে এইটা দেখতে হয়নি যে এতটা সম্ভবত দুর্নীতি দেখতে হয়নি। আমি কিন্তু বামেদের হয়ে কিছু বলছি না, আমি কোনোদিনই বলি না বামেদের হয়ে, বিজেপির হয়ে, কংগ্রেসের না, হয়ে সেই আমি বলছি জন্যই না, আপনাকে সরকারের। দর্শকরা গ্রহণ করে সব থেকে বেশি আমি আপনি। আমি কোন সরকারের হয়ে বলি না, আমি বামেদের হয়ে প্রচুর লেখাও লিখেছি, প্রচুর কথাও বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি। কিন্তু এই কথাটা কিন্তু খুব সত্য যে এই রকম দুর্নীতি যা শুনতে পাচ্ছি আমরা, আমরা তো দেখতে পাচ্ছি না সব, যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে বলা হয় নিমজ্জমান একটা দল এইটা এই পর্যায়ে পৌঁছেছে, যার জন্য মানুষের এত ক্ষোভ, এত রাগ, এত ক্রোধ। এবং এই মানুষরা কারা? এরা কি শুধুই, আমি যদি রাজনীতির ক্ষেত্র বলি, এরা কি শুধুই বাইরের লোক, কংগ্রেসের বা বিজেপি বা সিপিএম এর? এটা তো বাইরের। তৃণমূলের অন্দরে যারা আছেন তারা কি কম ক্ষুব্ধ? আমার তো মনে হয় না। তারা অনেকেই, কারণ তারা তো প্রত্যেকে দেখছেন এই ঘটনাটা। তার মধ্যে একজন ছিলেন জহর সরকার। এই জহর সরকার আজকে যেটা ছেড়ে বলেছেন যে কথাটা, যে তিনি দিনের পর দিন যেভাবে দেখলেন এই যে চিকিৎসা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে যে সাংঘাতিক দুর্নীতির অভিযোগ উঠেছে, মানুষ আর কোনো কথা শুনতে চাইছেন না। এটা খুব মারাত্মক। তিনি এই কথাটা বলেছেন, খুব উল্লেখযোগ্য একটা কথা বলেছেন, সরকার যদি সত্যি কথাও বলছে সেটাও মানুষ বিশ্বাস করতে চাইছে না। এইটা হচ্ছে খুব মারাত্মক কথা। এবং এটা সরকারের তিনি বিরুদ্ধে এত ভেতর ক্ষোভ তিনি আর কোনো সরকারের বিরুদ্ধে কোনোদিন দেখেননি, তা বলেছেন। দেখেননি, তিনি দেখেননি। এবং তিনি এই জন্য পদত্যাগ করে দেন। এই পদত্যাগটাকে আমি প্রকৃত অর্থে প্রতিবাদ মনে করছি। আমি সত্যি কথা বলতে সুখেন্দু শেখর বা শান্তনু সেনের প্রতিবাদটাকেও এতটা প্রতিবাদ বলে আমি মনে করিনি। কেন মনে করিনি আমি তার ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা হচ্ছে, সুখেন্দু শেখর একটি যে যেভাবে রাজনীতিতে আছেন, তিনি রাজনৈতিক ভাবে এমপি আছেন, মেম্বার অফ পার্লামেন্ট আছেন, ঠিক আছে, এবং পরের বারে তিনি হয়তো থাকবেন না, এটা আন্দাজ তিনি করেছেন, নিশ্চয় আজ করেছেন। এইরকম একটা কোনো একটা থাকতেও পারে, এর পেছনে কোনো একটা ইঙ্গিত। থাকবেন না, এখন প্রতিবাদ করা যেতে পারে। শান্তনু সেনও বহুদিন পরে মুখ খুলেছেন, তিনিও ছিলেন স্বাস্থ্য ক্ষেত্রে, কিন্তু তিনি তখন বলেননি। তার সময় কি দুর্নীতি হয়নি? এটা আমি বিশ্বাস করি না। সাংবাদিক হিসেবে আমি এটা বিশ্বাস করতে পারি না যে তার আমলে দুর্নীতি হয়নি, কিন্তু চুপ করেছিলেন তারা। তখন যদি তিনি প্রতিবাদ করে বেরিয়ে আসতেন, সেটা হতো আদত প্রতিবাদ, প্রকৃত প্রতিবাদ, ঠিক যেটা জহর সরকার করলেন। জহর সরকারের এই যে প্রতিবাদী যে চেহারাটা দেখলাম, এটা দুটো দিকে খুব ইতিহাসের পাতায়, রাজ্যের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসের পাতায় লেখা থাকবে। একটা হচ্ছে সততার সঙ্গে, অসততার সঙ্গে তিনি আপোষ করলেন না, এবং অরাজনৈতিক ভাবে তিনি বেরিয়ে এলেন, মানে কোনো রাজনীতিতে যোগ দিলেন না, কিন্তু বেরিয়ে এলেন। এটার সঙ্গে এই আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের বা বেরিয়ে আসার বা চলে আসার, বিচার ব্যবহার ছেড়ে কোনো মানে যোগই হবে না, সাযুজ্য মানে পাওয়া যাবে না, মিলই হবে, ঠিক একেবারেই নয়, দুটো সম্পূর্ণ আলাদা। আলাদা, হ্যাঁ। এবং তিনি বলেছেন আমি রাজনীতি থেকে অবসর নেব। কতটা দুঃখে, কতটা ক্ষোভে, কতটা কতটা মানে আত্মার ভেতরে কতটা যন্ত্রণা হলে মানুষ এই কথা বলতে পারে। ঠিক। তার মতন মানুষ যদি রাজনীতিতে না থাকে, তাহলে আগামী দিনে আমরা কাদের দেখতে পাবো? যত কি দুর্বৃত্তদের, যত লুম্পেনদের, যত বদমাইশদের, তাদের আমরা দেখতে পাবো? তা তো নয়। রাজনীতির ক্ষেত্রটা তো তাদের জন্য নয়,
রাজনীতিটা তো হচ্ছে সমাজকে, সংসারকে সুন্দর করার জন্য, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা তো সেটাই দেখতে চেয়েছি। ঠিক জহর সরকার সেই জায়গাটায় আঘাত করেছেন। এটা যদি আজও মুখ্যমন্ত্রী না বুঝতে পারেন, তাহলে সেটা হতাশার কারণ আমাদের হবে না। আমি বলছি আমাদের হবে না, কারণ আমরা বাংলাদেশ নই, আমরা পাকিস্তান নই, আমরা আফগানিস্তান নই। আমরা জানি ভোটের মাধ্যমেই সব বিচার হবে, গণতন্ত্র চলবে। তার হবে কেন? কারণ তিনি বুঝবেন ভবিষ্যতে তাকে ক্ষমা করবে না নাগরিকরা। তিনি হয়তো আবার যেখানে ছিলেন সেখানে ফিরে যাবেন, তখন হয়তো তার একটা উন্মেষ ঘটতে পারে। সত্যি এই সেটা যদি উন্মেষটা এখন ঘটতো তাহলে অনেক খুশি হতাম আমরা, কিন্তু তা ঘটলো না। তারা কি করলেন? এমন একটা ঘটনা ঘটলো, একটি তরুণী চিকিৎসক ধর্ষিতা হলো হাসপাতালের মধ্যে, গেরাটোপের মধ্যে, এবং খুন হলো। কি করা হলো? প্রথমেই ধামা চাপা দেওয়ার চেষ্টা হলো। কেন? কেন ধামা চাপা দেওয়া হবে? তিনি তো বরাবর বলেছেন, তিনি খুব, এই মুখ্যমন্ত্রীর কথাই বলছি, তিনি তো বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সত্যের জন্য অনেক কিছু করতে পারেন এবং করেছেন। বিরোধী নেত্রী থাকার সময় তাকে দেখেছি বহু জায়গায় তিনি ঝাঁপ দিয়ে পড়েছেন। এখানে এলেন না, পড়লেন না, তিনি ওদের সামনে গিয়ে বসতে পারতেন, মানে হাত একটা জোড় জিনিস করে মনে বলতে হচ্ছিল পারতেন। আমাদের, যেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শাসক মমতা বন্দ্যোপাধ্যায় দুটো আলাদা সত্তা, একদমই দুটো আলাদা, একদম, মানে একদম কমপ্লিটলি আলাদা। হ্যাঁ। ক্ষমতায় বেশি দিন থাকলে এমন এমন লোককে প্রশ্রয় দিতে হয়, আশ্রয় দিতে হয়, এবং মনে হয় এরা ছাড়া চলবে না আমার। যখন মনে হয় যে আমি এদের ছাড়া কুর্সিতে থাকতে পারবো না, তখনই হয়ে যায় সমস্যা। তখন দেশের বাইরে, সমাজের বাইরে, সমাজের মঙ্গলের বাইরে কুর্সির চিন্তাটা বেশি হয়ে দাঁড়ায়, ক্ষমতার চিন্তাটা বেশি হয়ে দাঁড়ায়। এটা একটা আমাদের আমাদের একটা কোথাও একটা গণতন্ত্রের একটা একটা সমস্যা আছে। এটা সেটা পরে বলবো হয়তো। এখন আমার যেটা মনে হচ্ছে, জহর সরকার যেটা করলেন, এর পরে এইটা দলের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে। এবং যারা এখনো মুখপাত্র রয়েছেন, কুণাল ঘোষ আছেন, তিনি আবার বলেছি এর আগে, তার দ্বৈত সত্তা আছে, একটা রাজনীতির সত্তা, একটা সাংবাদিকতার সত্তা, কিন্তু তার রাজনৈতিক সত্তাটা অনেক প্রবল। স্বাভাবিকভাবে, কারণ তাকে রাজনৈতিক মুখপাত্র করা হয়েছে। তিনি মাঝে মাঝে যে সমস্ত কথা বলেন, হয়তো দলের বিরুদ্ধে গিয়ে খানিকটা হেঁটে, তখন তার রাজনৈতিক সত্তাটা মজবুত হয়। হয়তো তিনি সেই জন্য বলেন, সেটা তার কৌশল হতে পারে। তাকে নিয়ে আমার এই জন্যই বলার কিছু নেই, কারণ তিনি তো রাজনীতি, তিনি তো পরিষ্কার অর্থে মুখপাত্র দলের, কাজে দলের হয়ে তাকে সাফাই গাইতে হয়। কিন্তু তাকেও আবার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আলাদাভাবে, যে আপনি এগুলো মেনে নিতে পারেন সাংবাদিক হিসেবে, বলুন তো, একদম সাংবাদিক হিসেবে। যদি কোনোদিন হয়, যদি কোনোদিন জানা যায়, হয়তো তাকেও বলতে হবে, না আমি এখন মানি না। অনেককেই এটা বলতে হবে, সেটাই। অনেককেই। এইটাই, এইটা এই তৃণমূল সরকারকে, তৃণমূল নেত্রীকে ভাবতে হবে কিনা আমি আর জানি না, ভাবার সময় আছে কিনাও আমি জানি না। এটা অনেক আগে ভাবা উচিত ছিল। এটা কেন উনি করেছেন, এটা আমি বললামই কেন করেছেন। সেটা তার দুর্বলতা। এই দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারেন, তাহলে এই রাজ্যের পক্ষে মঙ্গল। গৌতম দা, একটা জিনিস হচ্ছে যে এই জহর সরকারের চিঠিটা প্রায় ছত্রে ছত্রে তিনি শাসক দলের দুর্নীতির কথা বলে একেবারে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই তিনি লিখেছেন যে আপনার উপর আমি ভরসা করেছিলাম, আপনার উপর আমি ভেবেছিলাম যে আপনি ব্যবস্থা নেবেন। একদম সরাসরি অভিযোগের তীর প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় তীরে রেখে, এবং দলকে তিনি বেঅব্রু করে দিয়েছেন বলা যেতে। যে পঞ্চায়েত পুরসভার সদস্যদের যেভাবে তারা গাড়ি তারা ব্যবহার করে, একদম নিচু স্তর থেকে শুরু করেছেন তিনি, একদম দিয়ে একদম শীর্ষ অবধি করেছেন। এবং সব থেকে বড় কথা তিনি এটাও বলেছেন যে যেটা দলের ঘোষিত লাইন বারবার বলা হচ্ছিল দল থেকে, যে এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন মোটেই নয়, এর পেছনে রাজনৈতিক উস্কানি আছে এই নাগরিক সমাজের পেছনে। তো তিনি একদম পরিষ্কার লিখেছেন এটা একটি অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত আন্দোলন, যেটা সুখেন্দু শেখরও বলেছিলেন, সেটা সুখেন্দু শেখর। তো এই যে দলের মধ্যে যে এই যে কথাগুলো তিনি বলে ফেললেন, তিনি যে চিঠি লিখলেন, এটা দলের মধ্যে তো এখন অনেকেই, আপনি যেটা বললেন, অনেকেই মনে করছেন তাদের কিছু কিছু প্রকাশ বেরিয়ে আসছে, সেটা কখনো
অভিনেতা দেবের কথায় হোক বা অন্য। তো এতে তৃণমূলের মধ্যে কতটা, তৃণমূলের এর মধ্যে কতটা কাঁপুনি তৈরি হবে এই এই জহর সরকারের চিঠিটাতে? এটা কি সত্যিই কোনো তৃণমূলের পক্ষে কোনো সংকট তৈরি হবে, না আপনি মনে করছেন যে এটা সামলে উঠতে পারবে, এটা কিছুই না জহর সরকার? তেমন তো জনভিত্তি নেই এনার, ইনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। হুম। এই যে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন, এটা যেমন ঠিক কথা, এবং তিনি নন বলেই তার কথাটা আলাদা গুরুত্ব পাবে, এইটা হচ্ছে ব্যাপার। তিনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হতেন তাহলে কিন্তু কথাটা কম গুরুত্ব পেত। আবার আমি ওই জন্য বলছি, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা ওই জন্য আজকে আর গুরুত্ব পায় না, কারণ এটা প্রমাণিত হয়েছে যে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে অনেক কথা বলেন তারা নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে এবং এই ক্ষমতার স্বার্থে। কাজেই তাদের সবসময় লোকে অত বিশ্বাস করতে চান না, যেমন তার কথা এখন আর বিশ্বাস করতে চায় না লোকে। ঠিক এইটাই আমি এনার ক্ষেত্রে বলতে চাইছি, কারণ ইনি, আমি জানি উনি যেভাবে লিখেছেন রাজনীতি থেকে অবসর নেব, এটা পরিষ্কার যে তিনি রাজনীতিতে ঢুকবেন না এখন। এখন যতদিন আমরা এবং দেখছি জহর বাবু ঘোষিতভাবে বিজেপির হুম, মানে ভীষণভাবে বিরোধী। ঠিক। রাজ্যসভায় তার একাধিক বক্তৃতা তিনি করেছেন, মানে তিনি প্রায়। এই নিয়ে তিনি, হ্যাঁ। হ্যাঁ, তিনি এই নিয়ে লিখেওছেন, সংবাদপত্রে লিখেছেন। যখন এই নরেন্দ্র মোদী লাল কেল্লা থেকে ভাষণ দেবেন তার আগেই তিনি লিখেছিলেন একটি লেখা, খুবই সুন্দর লেখা। তাতে লিখেছিলেন যে এই লাল কেল্লায় ভাষণ দেবার সময় যাদের কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাদের উৎসর্গ করবেন নিজের বক্তৃতা, হয়তো ভাষণ, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের মধ্যে কি সেই দলের কথা থাকবে, সেই সংগঠনের কথা থাকবে যারা ঘোষিতভাবে বলেছিল, যাদের নেতা গোলওয়ালকার বা ইয়েরা সাভারকাররা এরা কখনোই বলতেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোনোদিন যাবেন না, এই কথাটা কি তার বক্তৃতায় ভাষণে থাকবে? এটা জিজ্ঞাসা করেছিলেন। এটা খুব অত্যন্ত কঠিন একটা কথা তিনি এটা লিখেছিলেন। এ থেকেই বোঝা যায় যে তিনি কতখানি এই সাম্প্রদায়িকতা, ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং বিভাজন নীতির বিরুদ্ধে। এবং তিনি এই জন্যই গিয়েছিলেন, হ্যাঁ, তিনি এই বলেছেন জন্যই সেটা। রাজনীতিতে গিয়েছিলেন বলবার জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন যে সেটা করবার নিশ্চয় একটা জায়গা আছে, মঞ্চ আছে, প্ল্যাটফর্ম আছে, তো সেই প্ল্যাটফর্মটা নিজেই এত কর্দমাক্ত হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে, যে সেখানে দাঁড়ানো যাচ্ছে না। সেখান থেকে যে কোনো মুহূর্তে পতনের সম্ভাবনা, এবং পতন অনেকেরই হয়েছে। এ ভেতরে ভেতরে যাদের পতন হয়েছে ইতিমধ্যে, তাদের মধ্যেও কারুর কারুর হয়তো বিবেক দংশন হচ্ছে, কিন্তু তারা তো বলতে পারবেন না, কারণ তো তারা কাদায় ডুবে আছে, পাকের মধ্যে ডুবে আছেন অনেকে, কারুর পাটা আটকে গেছে, তারা বলবেন কি করে? এইটা হচ্ছে সবচেয়ে সমস্যা। তুমি যেটা বললে এইটা হয় সমস্যা। অনেক সময় আমাদের যেটা হয়, উপরোধে ঢেঁকি গিতলে হয়। প্রচুর অফিসার আছেন, আমি জানি, নিজে ব্যক্তিগত জীবনে দেখেছি, অনেক সৎ অফিসারকে দেখেছি, তারাও বলেছেন কি অবস্থা গৌতম বাবু জানেন, এখন আমরা নর্দমার কীটের মতো ব্যবহার করি, বলেছেন। এটা কিন্তু আজকেও নয়, এই কথাটা বলছি বামেদের সামনে আমাকে বলেছেন এখনো। আর এখনো এই কথা তো বলি না, এখন তো বলে যা বাবুরা বলবেন তাই করতে হবে, যা কর্তা বলবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন খুব খাঁটি কথা, আজকে বলছেন নিশ্চয়, তিনি বলছেন আজ এর বিরুদ্ধে বলা উচিত ছিল, কাজ করা উচিত ছিল, ভেতরে ভেতরে বলছেন। কিন্তু আমি আর জিজ্ঞাসা করি, তিনি তো দলের সাধারণ সম্পাদক, কি করে হয়েছেন তিনি? তিনি ভ্রাতুষ্পুত্র না হয়ে অন্য কেউ হলে কি হতে পারতেন? হতেন না, সবাই জানি আমরা। তিনি যখন কালীঘাটের বাড়ি থেকে বেরোন, তার একটা কনভয় বেরোয়। কার পয়সায় বেরোয়? কনভয় কেন বেরোয়? গণতান্ত্রিক রাষ্ট্রে তিনি কি পদে আছেন যে কনভয় বেরোবে? 7টা 8খানা বিরাট বিরাট গাড়ি বেরোচ্ছে, যেন মনে হচ্ছে যেন রাষ্ট্রপতির আমাদের দেশের বেরোচ্ছে। কেন হয়? কারণ মানুষ কিন্তু এগুলো লক্ষ্য করে, মানুষ এর বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ যেটা হয়, তখন হয়তো অনেক সময় রসিকতার আড়ালে চলে যায়, কারণ মানুষ চাপা দিতে যায়, কিন্তু যদি কোনো সুযোগ আসে তখন বেরিয়ে আসে। এই জিনিসটাই এখানেও হচ্ছে। এটা আমি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি না, এই যে যেটা বলেছেন জহর বাবু, পঞ্চায়েতের প্রতিনিধি, নেতা, সামান্য পুরো, হ্যাঁ। হুম। সিকি আদুলি নেতা, 2 আনা 4 আনার নেতা, কলকাতার মন্ত্রী, তাদের ভাব গতিক চাল চলন দেখে তো তাই মনে হয় এই ঔদ্ধত্য,
এবং এই যে এত বেশি রকমের অহমিকা, এটা মানুষ, আবার বলছি, গণতান্ত্রিক রাষ্ট্রের মানুষ অতদিন সহ্য করে না, তারা সুযোগ খুঁজতে থাকে। সেই প্রতিবাদটাই আজকে রাস্তায় নেমেছে। এবং জহর সরকার যেটা বললেন, সেটাই অরাজনৈতিক আন্দোলনটাকেই আরেকটু অক্সিজেন দেবে বলে মনে করি। অরাজনৈতিক আন্দোলন যেটা চলছে, রাজনীতিটা নয়, সেটাকেই আরো অক্সিজেন দেবে বলে আমি মনে করছি। হ্যাঁ, আমি যেটা আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে যে তৃণমূলের ভেতরে এই জহর হুম, সরকারের এই পদত্যাগ, হুম। এইটা কি কোনো প্রভাব তৃণমূলের মধ্যে কি পড়বে? যারা এটার মধ্যে নেই, তাদের তাদের মধ্যেও কেউ কেউ থাকতে পারেন, যে তারা হয়তো মনে করবেন যে এটা অনেক হলো, এবারে আর নয়, এটা ভাবতে পারেন কেউ। কিন্তু আমি তো ভবিষ্যৎ বক্তা নই, আমি তো বলতে পারবো না কার মনে কি আছে, কার মনে কি ধরনের সমীকরণ আছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা রাজনীতির জগতের মানুষ, তারা চট করে ক্ষমতা ছাড়তে চায় না, এটা আমি দেখেছি। রাজনীতির জগতের মানুষরা ক্ষমতা ছাড়তে খুব দ্বিধাবোধ করে, শুধুমাত্র কখন ছাড়ে। এটা যদি, আবার বলছি, যদি নির্বাচনের আগে হতো, তাহলে কিন্তু একটা ঢল নামতো হয়তো, এটা হতে পারতো। নির্বাচনের আগে হলে রাজনীতির ক্ষেত্রে এটা সব জায়গায় দেখেছি, তুমি হরিয়ানায় দেখবে কত বিজেপি চলে যাচ্ছে কংগ্রেসে, আর কর্ণাটকেও হয়েছিল আমরা দেখেছি, আবার উল্টোটাও হয়েছে। উল্টোটা হয়েছে। ইয়েতে উড়িষ্যায় বিজেপি থেকে বিজেপিতে যাচ্ছে, এটা হয়েছে। যেহেতু সামনে কোনো নির্বাচন নেই, আবার বলছি, সেই জন্যে যারা যে সমস্ত রাজনীতিক তৃণমূলে আছে, তাদের মধ্যে কতজন এই ঘটনা শুনে বেরিয়ে আসবে জানি না। তবে এটা ঠিক যে ভেতরে একটা তুমুল আলোড়ন হবে, অবশ্যই হবে। ভেতরে একটা তুমুল একটা কোলাহল তৈরি হবে, যেটা হয়তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো, ইঙ্গিত পাবো, কিন্তু সবটা সম্যক জানতে পারবো না। কিন্তু হবে, তুমি যেটা বলছো সেটা হবে, হবে না তা নয়। তার একটা প্রভাব আমরা দেখতে পাবো কিছুদিন পরে। প্রথমত আপনার কাছে আমার আরেকটা জিনিস জানার রয়েছে, সেটা হচ্ছে যে জওহর সরকার যেহেতু রাজ্যসভায় গত 3 বছর থাকার পরে আহ, হুম, তিনি একটা তৃণমূলের যে সর্বভারতীয় যে মুখগুলো, যাকে অন্য হুম, দল শুধু নয়, সাধারণ অন্য রাজ্যের মানুষও তাকে খুব শ্রদ্ধার চোখে দেখেছেন, যে সমস্ত মানুষকে, হুম, তার মধ্যে তো হুম, একজন জওহর সরকার। তা এই জওহর হুম। সরকারের আজকে এই পদত্যাগের এই খবরের পরে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের যে ভাবমূর্তি, সেটা কি কোনো ধাক্কা খাবে বলে মনে হচ্ছে? তো অবশ্যই খাবে, অবশ্য খেয়েওছে, ইতিমধ্যেই খেয়েছে। তৃণমূলের যে সর্বভারতীয় ভাবমূর্তি, বিশেষ করে বিরোধী ক্ষেত্রে, সেটা খেয়েছে। আর বলতে আবার হয়তো অনেকে মনে করবেন, কিন্তু এই আমি বলেছি এর আগে যে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিও ধাক্কা খেয়েছে অনেকখানি। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা অনেক ধাক্কা খেয়েছে, অনেক নিচে নেমে চলে গেছে, গ্রাফ গ্রাফ থেকে, জনপ্রিয়তার গ্রাফ। এবং সেখানে রাহুল গান্ধী কিন্তু অনেক উঠে গেছে, এটা উঠেছে। কাজে আমার মনে হয় বিরোধী রাজনীতির ক্ষেত্রেও এটা একটা আমরা দেখতে পাবো, যে মুখে না বললেও রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা কিন্তু বাড়বে বিরোধী ক্ষেত্রে। সেটার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কিনা আই ডু নট নো, আমরা জানি না, কারণ সেটার প্রভাবে বামেরা বা কংগ্রেস কি অবস্থান নেবে সেটা আমরা জানি না। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তো কমবে তো বটেই। এবং সবচেয়ে বড় কথা, তৃণমূলের যে সমস্ত প্রকৃত অর্থে যারা সত্যি সোচ্চার হওয়ার মতন ছিলেন, যার মধ্যে মহুয়া মৈত্র, এই আমি মহুয়া মৈত্রকে আলাদাভাবে বলছি। মহুয়া মৈত্র ব্যক্তিগতভাবে খুব অ্যারোগেন্ট, আমি জানি, খুবই অ্যারোগেন্ট। এবং তিনি নিজে যা করেন নিজেই মনে করেন সবকিছু সব ঠিক আছে। কিন্তু তাকে আমি সাংসদ হিসেবে কিন্তু অনেক নম্বর দিই। কারণ সাংসদ হিসেবে তিনি যেভাবে বলেন, যে দৃঢ়তার সঙ্গে বলেন, যে প্রত্যয় নিয়ে বলেন, সেই কথাগুলো কিন্তু লোকের মনে দাগ কাটে। এবং বলেনও খুব যুক্তি সহকারে, অত্যন্ত তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন। সেটা তিনিও কিন্তু, তার মতন যারা সাংসদ আছেন তৃণমূলের ভেতরে, আরো তো আছেন কয়েকজন, তারা কিন্তু এতটা আর ভোকাল হতে পারবেন না। কারণ তারা হতে গেলেই দুটো ভাবে তাদের, প্রথমত বিরোধীরা, মানে বিরোধী মানে শাসক দল বিজেপি আক্রমণ করবে প্রবল ভাবে, সেই আক্রমণের মুখে দাঁড়িয়ে বলা খুব কঠিন হবে। আর নিজের ক্ষেত্রেও তার যে বিবেক দংশন হবে, সেটাকে তিনি কতটা রুখতে পারবেন, সেটাও খুব সমস্যা। এইটা একটা বিরাট সমস্যা হবে তৃণমূলের ক্ষেত্রে। সংসদ শুরু হলে তাদের যারা যারা বলতেন, তাদের মধ্যে খুব কমজন আছেন ভালোভাবে দলের কথা বলতে পারবেন।
হ্যাঁ, এটাই। তাহলে দুটো জিনিস আপনি খুব পরিষ্কারভাবে বললেন। একটা হচ্ছে যে তৃণমূল দলের মধ্যে যারা অন্তত এখনো পর্যন্ত এই রকম দুর্নীতির পাঁকের মধ্যে একদম হুম, আমূর্ছ ডুবে যায়নি, তাদের মধ্যে এই জহর সরকারের চিঠিটা একটা অবশ্যই আলোড়ন পড়বে। সৃষ্টি হুম, করবে, এবং অনেকটাই হবে। সর্বভারতীয় ক্ষেত্রেও তৃণমূলের এই জহর সরকারের এই পদত্যাগের পরে একটা বড় ধাক্কা খাবে। হুম, এটা হুম, একটা, এই দুটো। হুম, এরপরে আমরা যে জিনিসটা আমার মনে হয় একটুখানি আপনি যদি বিশ্লেষণ করেন এটা, সেটা হচ্ছে হুম, জহর সরকার একজন আহ, খুব অভিজ্ঞ একজন আমলা। দীর্ঘদিন তিনি হুম, রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, এবং আজকে যারা জুনিয়র হিসেবে রাজ্য সরকারের বিভিন্ন পদে আছেন, তারা হুম, তারা তারা অনেকেই হ্যাঁ, জহর সরকারের হুম, ফ্যান। আমি জানি তারা অনেকেই জহর সরকারের নাম হুম, শুনলে তারা মাথায় এখনো হাত ঠাকায়। হুম, তো হুম, সেই রকম একটা বড় গোষ্ঠীর সঙ্গে জহর সরকারের কিন্তু একটা যোগাযোগ আছে। তো জহর হুম, সরকারকে কোথাও আঁচ পেলেন শুধু সাধারণ মানুষের দিক থেকে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছাড়াও, প্রশাসনের হুম, মধ্যে থেকে কোথাও একটা আঁচ পেলেন যে এই তদন্ত বা এই ইয়েতে কিন্তু রাজ্য সরকারের বেশ একটা বড় অংশ এবং শাসক দলের একটা বড় অংশ তারা কিন্তু গভীর বিপাকে পড়তে চলেছে, যার ফলে তিনি নিজেকে এর থেকে আলাদা করে বিযুক্ত করে ফেললেন তার আগেই। কারণ আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তার তদন্ত রিপোর্ট জমা দেবে, এখনো পর্যন্ত যারা তারা এগিয়েছে। এবং একটা ছোট্ট আশঙ্কাও থেকে যাচ্ছে, সিবিআই বোধহয় একটু মাথার দিকেই যাবে, এরকম একটা আমিও আমার সূত্র থেকে জানতে পেরেছি যে যে সিবিআই কিন্তু এরকম তদন্ত রিপোর্ট দিতে পারে যে শুধু সন্দীপ ঘোষ অব্দি ব্যাপারটা শেষ নয়, তার উপর হুম, দিকেও যাবে। হ্যাঁ, সেটা হুম, উত্তরবঙ্গ লবির প্রধান হিসেবে যে হুম, হুম, চিকিৎসকের হুম, কথা, হুম। এবং তার সূত্র ধরে অনেক কিছু আসতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে, জহর সরকার কি সেই রকম কিছু আঁচ পেয়ে নিজেকে বিযুক্ত করে ফেললেন? এরকম কি কোনো সম্ভাবনা আছে? দুটোই সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা হচ্ছে, আমি শুধু স্বাস্থ্য ক্ষেত্রের যে এই, আমি দুটো এর মধ্যে দুটো বিচার আছে। একটা হচ্ছে আমাদের এই তরুণী চিকিৎসকটির, তিলোত্তমা বলে যে অভিহিত, যাকে অভিহিত করা হচ্ছে, তার ধর্ষণ এবং খুনের ঘটনা, সেটা হলো একটা। আরেকটা হলো দুর্নীতি। দুটো কিন্তু এক করলে চলবে না, দুটো সম্পূর্ণ আলাদা, এটা আমি মনে করি। আমি যদি দুর্নীতির প্রশ্নটা আনি, দুর্নীতির যে তদন্ত, তাতে আবার অনেকে ধরা পড়ার সম্ভাবনা, যেমন হয়েছে এর আগেও আমরা শিক্ষা ক্ষেত্রেও দেখেছি, এক্ষেত্রেও হবে, হওয়ার হ্যাঁ, সম্ভাবনা পুরো আছে। শিক্ষার অফিসারটাই এখন প্রায় জেলে, যা শিক্ষার সমস্ত যে হ্যাঁ, তো এখানেও হবার কথা আছে। তবে যেটা সবাই মনে করছে যে একেবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত চলে যাবে কিনা, এটাই অনেকে ইঙ্গিত করছে। আমি ইঙ্গিত করার কথা আমি বিশ্বাস করি না, আমি পরিষ্কার বলছি সেইটা মনে করছে। মাথা মানে অনেকে মুখ্যমন্ত্রীর কাছে যাবে কিনা বলছে। এখানে যাওয়ার কতগুলো সমস্যা আছে। প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রীর মানে ইনফ্যাক্ট সমস্ত বিষয় তো মুখ্যমন্ত্রীর গোচরে আনা হয় না, এবং সমস্তই মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সই করবেন, সাউথ করবেন, সবটাই দেখবেন, তাও হয় না অনেক সময়। কাজে এটা সমস্তটাই হচ্ছে স্পেকুলেশনের ব্যাপার। সেটা প্রমাণ করা খুব প্রমাণ সিদ্ধ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। কিন্তু সিবিআই যদি যায়ও, তার অন্তত তুমি যেটা বলছো স্বাস্থ্য ক্ষেত্রে একটা বিশাল অংশ এর মধ্যে যুক্ত আছে দুর্নীতির মধ্যে, সেটা একটা আসতে পারে, তার একটা ইঙ্গিত আহ, সেখানে থাকতেই পারে, এবং সেটা অবশ্যই জহর সরকার জানবেন, জানবে না তা হতে পারে না। কিন্তু শুধু কি এটা? আমার মনে হয় শুধু এটা নয়। আমার একটা ধারণা যে এরপরে জহর সরকার কিন্তু লেখালেখি করবেন, করতে চাইবেন, আমার মনে হয়। এবং তিনি অনেক কিছু এমন ঘটনা জানবেন বা জানেন, যে জিনিস নিয়ে তিনি লিখতে পারবেন, মুখ ফুলে বলতে পারবেন, কিন্তু এখন তিনি করতে পারছেন না। কারণ তাকে এখন শেকল বাঁধা করে রাখা হয়েছে, মুখে টেপ লাগিয়ে রাখা হয়েছে। সেটাও তিনি করতে চাইবেন বলে আমার মনে হয়। কাজেই তার কাছে আরো অনেক দুর্নীতির এমন হয়তো কথা তার জানা আছে, যেটার সঙ্গে তিনি কিছুতেই আপোষ করতে পারলেন না শেষ পর্যন্ত। কারণ কেন পারলেন না? একটাই কারণে, কারণ দেখলেন যে মুখ্যমন্ত্রী স্বয়ং অসহায় হয়ে বসে আছে। অসহায় বলবো এখানে, ফারুক সিয়ারের মতন, শেষ সম্রাটের মতন একেবারেই অসহায়, তিনি জানেনই না কি করতে হবে। হ্যাঁ, বা বাহাদুর শাহ জাফরের মতো বলতে পারেন, যাই হোক। তো একেবারেই অসহায়, তিনি জানেনই না কি করবেন। তার হয়তো ইচ্ছে থাকতেও পারে, কিন্তু তিনি পারেন না। কারণ তিনি বলেছেন, বারবার দেখা করার চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি। কেন হয়নি? মুখ্যমন্ত্রীর সঙ্গে জহর সরকারের মতন যিনি এতখানি একজন দক্ষ আমলা ছিলেন,
এতখানি সৎ ব্যক্তি, রাজ্যসভার সাংসদ, তিনি এই রকম বলতে পারেন, তিনি কেন ঘনিষ্ঠ বৃত্তে নেই? তাহলে কারা ঘনিষ্ঠ বৃত্তে আছে? যারা আছে তাদের মধ্যে কি অনেকেই দুর্নীতিগ্রস্ত নয়? অবশ্যই তিনি জানেন, এবং তিনি জানেন বলেই দেখেছেন এদের ভেদ করে যাওয়া যাচ্ছে না, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোই যাচ্ছে না। অতএব ছেড়ে দেওয়াই শ্রেয়, কারণ এরা আগামী দিনে এরাই হয়তো রাজত্ব করবে। এই দুটো জিনিস, অনেক জিনিস এই দুর্নীতি থাকতে পারে, এই জিনিসটা তিনি জানেন, অবশ্যই জানেন, জানবেন না হতেই পারে না, জানেন। এবং সেই বিষয় নিয়ে তিনি ভবিষ্যতে আশা করি তিনি মুখ খুলবেন বা লিখবেন, এটার জন্যই আপনি তিনি আরো বেশি। হ্যাঁ, আমাদের সময় শেষ। আমি একদম শেষ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, যে আপনি বললেন যে এই জহর সরকারের এই পদত্যাগ নাগরিক আন্দোলনকে অনেক বেশি অক্সিজেন দেবে, এবং আপনি আশা প্রকাশ করলেন উনি লিখবেন, বলবেন। এরকম কি আশা করাটা খুব মানে এরকম কি আমরা দেখতে পাবো যে জহর সরকার খুব পপুলার মানুষ, ভীষণ পপুলার মানুষ, আমি জানি, এমনকি ছাত্র মহলেও, প্রেসিডেন্সির ছাত্র ছিলেন তিনি, ভীষণ পপুলার ছাত্র মহলেও এবং নাগরিক সমাজের কাছে, মধ্যবিত্ত শিক্ষিত লোকের কাছে জহরবাবু ভীষণ বড় একটি নাম। তা তিনি কি সরাসরি নাগরিক আন্দোলনে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা দেখছেন আপনি? এই অরাজনৈতিক, তিনি বলেছেন এটা স্বতঃস্ফূর্ত অরাজনৈতিক আন্দোলন, তিনি বলেছেন। দেবেন না এমন কোনো কথা নেই, দিতেই পারেন, তিনি যে কোনো মঞ্চে তিনি যেতেই পারেন, কারণ তো এখন তো তিনি অন্তত তার কোনো শৃঙ্খল রইল না, এবং তিনি তো শৃঙ্খল ভেঙেই বেরিয়ে চলে এলেন, তিনি দিতেই পারেন, দেওয়ার সম্ভাবনা তো প্রভূত বলে আমি মনে করি। এবারে কোন জায়গায় তিনি যাবেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে তিনি অবশ্যই যাবেন না, অবশ্যই যাবেন না। অরাজনৈতিক মঞ্চ, এবং অনেক কটাই অরাজনৈতিক মঞ্চ হয়েছে, সেখানে তিনি যেতেই পারেন, না যাওয়ার কিছু নেই, যেতে পারেন। এবং তবে রাজনীতির সঙ্গে সংস্রবটা তিনি এই মুহূর্তে রাখবেন বলে আমার মনে হয় না। এই যেতে তো পারেনি, আমি তো বললামই সেটা, হ্যাঁ, যে এই বিভিন্ন দিকেই তিনি এটা করতে পারেন, যার ফলে এই বিশেষ করে এই দুর্নীতি বিরোধী আন্দোলন বা প্রতিবাদ, এটা যাতে জোরালো হয়, চেষ্টা করবেন বলে আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ গৌতম দা, আপনি আপনার খুব মূল্যবান মতামত দিলেন। আপনারাও যারা এই গৌতম দাস এই আলোচনাটা শুনলেন, বিশ্লেষণ শুনলেন, তারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত বিস্তারিতভাবে লিখবেন, এবং আমি আশা করব যে আপনারা এই ধরনের আলোচনা যাতে আরও বেশি আমরা করতে পারি, সেই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক নমস্কার।